দেখ, হাসনাত ভাই নির্বাচিত এমপি, আমিও অনির্বাচিত। হাসনাত ভাই বৈষম্য বিরোধীর সভাপতি ছিল, আমি নির্বাহী সদস্য। হাসনাত ভাই বর্তমানে আমাদের পার্টির মুখ্য সংগঠক, আমি যুগ্ম আহ্বায়ক। তো ভাই দেখলে কিছু মনে করেন না। আমরা শুনতে পেয়েছিলাম যে আপনি আর্জেন্টিনার জার্সি পরে সংসদে যেতে চেয়েছিলেন, কিন্তু সম্ভব সেটা হয়ে ওঠেনি। তো আপনার কি মনে হয় আপনি কিছুটা নিয়ম বহির্ভূতভাবে সংসদে গিয়েছেন, যেহেতু বিএনপির যারা মনে করে যে জুলাই খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারা সকলেই, আমার ধারণা তারা জুলাইয়ের আগে ওয়েল প্রিভিলেজড লাইফ লিড করছে। এনসিপিকে অনেকে জুলাই গাদ্দার হিসেবে বলে থাকে, তো আপনার কি মনে হয় এনসিপি কি আসলে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে? দেখ, এনসিপিকে জুলাই গাদ্দার শব্দটা যখন বলছে তখন পেছনের লাইনটা তো এরকম থাকে না যে তাহলে এনসিপি একমাত্র জুলাইয়ের দাবিদার। আমি নিজেকে রাজনৈতিকভাবে মধ্যপন্থী বলি, বিশ্বাসের দিক থেকে সোশ্যাল ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেটিকের মাঝামাঝি। কারা খুব এগিয়ে গেছে, কারা খুব পিছিয়ে গেছে, এর পেছনে আসলে যদি মোটা দাগে এক শব্দ উত্তর চাস তাহলে পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ, যে উত্তরটা তোর দর্শকরা পছন্দ করবে না। কাউকে আয়রন পার্সোনালিটি ভাবার প্রয়োজন নেই। মানুষকে যখন তুই মানুষ হিসেবে না দেখে আয়রন পার্সোনালিটি হিসেবে দেখবি, তখন তো তার প্রতি তোর আর দয়া মায়া জাগবে না, করুণা জাগবে না। প্রত্যেকটা মানুষ করুণা ডিজার্ভ করে। আপনার নামে অনেকে অভিযোগ করে থাকে যে আপনি আপনার দলের অন্য নারীদেরকে এম্পাওয়ার করেন না, আপনি একটু নার্সিসিস্ট টাইপের, এটা কি সত্য? এনসিপির 3টে সমালোচনা, জামাতের 3টে সমালোচনা, তাদের ছাত্র সংগঠনকে সামলানো উচিত, অনেক জায়গায় বাড়াবাড়ি করে ফেলা। বিএনপির 3টে সমালোচনা, ওয়েল, এগুলা অন ক্যামেরা জিজ্ঞেস করা তোর উচিত না। আপনাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং আপনাকে ছোট্ট একটা উইশ করতে বলা হয় যে ওটা হবে আপনার জীবনের সর্বশেষ ইচ্ছা, তাহলে সেটা কি হবে? কেন ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে? ধরেন যে হাসিনা ফিরে আসলো, আপনাকে ফাঁসি দিল, তাহলে তো বলবো যে হাসিনার সাথে একসাথে ফাঁসি যেতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কোর কনসেপ্টের প্রারম্ভিক যাত্রায়। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি সামিয়া মাসুদ মমো। আমাদের আজকের পর্বে যিনি অতিথি হিসেবে আছেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে 3টি ক্লু দিচ্ছি। কমেন্টে জানাবেন কত নম্বর ক্লুতে গিয়ে আপনি গেস করতে পেরেছেন আমাদের আজকের পর্বের অতিথির নাম। প্রথম ক্লু, জুলাই গণ অভ্যুত্থানের সময় তাকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল। দ্বিতীয় ক্লু, তিনি নিজেকে বঙ্গদেশের সবচেয়ে বড় আর্জেন্টাইন ফ্যান হিসেবে দাবি করেন। এবং তৃতীয় ক্লু, বর্তমানে তিনি একজন সম্মানিত সংসদ সদস্য। এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি, তাই দেরি না করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথি, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনার সংসদের যাপিত জীবন কেমন যাচ্ছে? বাজেট অধিবেশন দিয়ে সংসদ যাত্রা শুরু হলো, তো বাজেট অধিবেশনটা একদম মানে মনে হয় যে খুব কঠিন কোনো সাবজেক্টের ক্লাস চলছে, কাগজপাতি নিয়ে একদম নোটপত্র নিয়ে বসতে হয় নিয়মিত, ওরকম একটা অনুভূতি ছিল। তবে সত্যি কথা বলতে বক্তব্য চলাকালীন সময়টা বাদ দিলে অন্যান্য সময় সকলের সাথেই খুব একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সংসদে তারা সকলেই খুব স্নেহবান। যদিও এই কথাগুলো একটু বিরোধী দল হিসেবে বলাটা একটু বেমানান শোনায়, কিন্তু সময় বেশ ভালো কাটছে। সংসদ জীবনে আসার পর আপনি কি আপনার জীবনে কোনো পরিবর্তন পরিলক্ষিত করেছেন কিনা? যেমন আগে অনেক কিছু করতে পারতেন, এখন অনেক কিছু রেস্ট্রিক্টেড, এরকম হয়েছে কিনা? না, মানে রেস্ট্রিক্টেড যদি বলা হয় তাহলে ধর মামা, কি তুই করে বলবো না? হ্যাঁ, তুই করে বলেন, সমস্যা নেই। দেখ, মানে বিষয়টা হচ্ছে যে জাতীয় ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে আসার মাধ্যমে আসলে ওই ধরে বাধা নিষেধ তো কিছু নাই, কিন্তু সেলফ কিছু কি বলবো ওটাকে, নিজস্ব কিছু বাধা নিষেধ এমনি একটু তৈরি হয়ে যায় আর কি, একটু সেলফ সেন্সরশিপ। যদিও এটা উচিত না খুব একটা, কিন্তু হয়েও তো যায়। আর সংসদ শুরু হওয়ার পরে যেটা হয়েছে, সময়ের একটা বিষয়। শেষ কদিন অধিবেশন সকাল 11টা থেকে শুরু হয়েছে, কয়েকদিন 10:30 থেকে। তো এত বড় একটা সময় কাজের পেছনে চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু করা আসলে সুযোগ হয়ে খুব উঠছে না। মুশকিল। আমরা শুনতে পেয়েছিলাম যে আপনি আর্জেন্টিনার জার্সি পরে সংসদে যেতে চেয়েছিলেন, কিন্তু সম্ভব সেটা হয়ে ওঠেনি। এটাও সেলফ সেন্সরশিপ। দেখা গেল আর্জেন্টিনার জার্সি পরে সংসদে চলে গেলাম, ওখানে তো বলা যায় না। আমার পাশে একের পর এক জার্মানির ফ্যান আর স্পেনের ফ্যান এবং ব্রাজিল ফ্যানরা আছে। আপনার কি আপনার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? হতে পারে, বলা নাই, বলার জন্য নাই। আচ্ছা
এবার একটু সিরিয়াস প্রশ্নে চলে যাচ্ছে। আপনার সংসদ সদস্য হওয়া নিয়ে তো তুমুল বিতর্ক চলছিল। আপনি প্রথমে মনোনয়ন সঠিক সময়ে জমা দিতে পারেননি, সেটা বাতিল হয়েছে, পরবর্তীতে সেটা গৃহীত হয়েছে। তো আপনার কি মনে হয় আপনি কিছুটা নিয়ম বহির্ভূতভাবে সংসদে গিয়েছেন, যেহেতু সময়ের মধ্যে জমা দিতে পারেননি? দেখ, বিষয়টা হচ্ছে যে নিয়ম বহির্ভূতভাবে গিয়েছি কিনা এইটা আহ, সত্যতা অসত্যতায় যাব না, কিন্তু এটা মাথায় রাখা লাগবে নাগরিক হিসেবে যে এটা আদালতের রায়ে হয়েছে। তো আমার মনে হয় না যে এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়েছে। ইসিও তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছে। প্রথমে তারা এটাতে আপত্তি জানিয়েছিল, আদালতের রায়ে আমি বৈধতা তারপরে ফেরত পেয়েছি। ইসি তারপরে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে গ্যাজেট করেছে। আমার মনে হয় না এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়েছে। আপনার মনোনয়ন জমা দিতে দেরি হয়েছিল কেন? অনেকে বলে যে আপনার পার্টির মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল, যে আপনাকে দিবে নাকি অন্য কাউকে দিবে এটা নিয়ে। এটা কি সত্য? আমি যখন কাকরাইল থেকে আসছিলাম, কাকরাইলে ওখানে একটা ওখানে টাকা জমা দেওয়ার সময় ওখানে ছিলাম আমি, যে জামানতের টাকাটা ওটা জমা দিয়ে আমি যখন আসছিলাম, তখন শাহবাগ পার হওয়ার পর মেট্রো রেলটা বেশ কিছুক্ষণ আটকে ছিল। আপাতত এই কারণটাকে প্রকাশ্য কারণ হিসেবে ধরে নাও। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আহ, আপনার সংসদ সদস্য হবার আগে মুনিরা শারমিনের সংসদ সদস্য হওয়ার কথা ছিল। তো আমরা যতদূর জানি যে তার আবেদনটা গৃহীত হয়নি, এবং পরবর্তীতে আপনি যখন সংসদ সদস্য হন, যখন এই রায়টা দেয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, পরবর্তীতে তিনি আবার এর বিরুদ্ধে আপিল করেছিলেন। তো এইটাকে আপনি কি কোনো নেগেটিভ ভাবে দেখছেন কিনা, বা আপনার সাথে তার না দ্বন্দ্ব আছে না, কিনা? এইটা না, দ্বন্দ্ব তো একেবারেই নেই। তার আগে পরে আমরা একত্রে নারী শক্তিতে দায়িত্ব পালন করছি। আর তবে একটা বিষয় কি, এটা তো আসলে আইনি প্রক্রিয়া। তুমি দল দুইজনকে মনোনয়ন দিয়েছে, একজন প্রথম পছন্দ, আমি দ্বিতীয় পছন্দ হিসেবে। প্রথম পছন্দ পরে দ্বিতীয় পছন্দ তখন আসে যখন কোনো ধরনের কোনো আশঙ্কা থাকে। আপার বিষয়টা নিয়ে একটা আমরা ভয় পাচ্ছিলাম, আমিও চেয়েছিলাম উনি হয়ে যাক। আর তারপরে এটা আপিলে নিয়ে যাওয়া পুনরায়, বা যে ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে উনি গিয়েছেন, এটা তো সম্পূর্ণভাবে ওনার আইনি অধিকার। এটা হয়তো যদি এটা রিভার্স রোল হতো, সেক্ষেত্রে হয়তো আমিও এরকম কিছু করতে পারতাম। যদিও আমি একটু অলস, আমি যাইতাম না হয়তো। বাট মানে এখানে শুধু মনির আপা না, যে কেউ থাকলেই তার তো এটা আইনি অধিকার, যে কেউ তার আইনি অধিকার আসলে প্রয়োগ করতে পারে। তার মানে আপনি এটাকে ইতিবাচক ভাবেই হ্যাঁ নিচ্ছেন? হ্যাঁ, সম্পূর্ণভাবে। আচ্ছা, 28 ডিসেম্বর 2025-এ আপনি যখন এনসিপি জামাতের সাথে জোটে গিয়েছিল, তখন আপনি নিজেকে নিষ্ক্রিয় হিসেবে ঘোষণা করেছিলেন পার্টির সকল ধরনের কার্যক্রম থেকে। তো পরবর্তীতে আবার আপনি জামাতের সংরক্ষিত মহিলা আসনেরই এমপি হয়েছেন। এই ব্যাপারটাকে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আচ্ছা, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে যে জামাত জোট, জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট, 11 দলীয় জোট, জামাতের না। দ্বিতীয়ত আমার মনোনয়নপত্র এনসিপির পক্ষ থেকে, মিতু আপারটাও তাই। তৃতীয়ত আমি নিষ্ক্রিয় হয়েছিলাম এই দলীয় 11 দলীয় জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আমার প্রশ্ন ছিল, কারণ মাত্র দুটো পূর্ণাঙ্গ মিটিংয়ের পরেই এই সিদ্ধান্তটা চলে আসে। তো নেতৃবৃন্দ আসলে ঠিক কোন পর্যায়ে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কোন এই প্রক্রিয়ার কে কে যুক্ত ছিল, ইত্যাদি ইত্যাদি আরও কিছু ইন্ট্রা পার্টি ডেমোক্রেটিক কোশ্চেন আমার কাছে ছিল। আমি এবং ভালোভাবে যদি ওটা দেখিস, আমার সেখানে এটাও বলা আছে যে আমি এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য অপেক্ষা করব। উত্তর পাওয়ার সাপেক্ষে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তরগুলোকে এখন পেয়ে গিয়েছেন? উত্তরগুলো আমি এবং আমার মনে হয় যে তুমি আর একটু যদি ঘাটাঘাটি করতে পারবা, তাহলে দেখতে যে আমি আসলে 13ই জানুয়ারি থেকেই অ্যাক্টিভ। আচ্ছা। তো হ্যাঁ, অবশ্যই উত্তর যেটাই হোক, অবশ্যই এটা পার্টি সিক্রেসি থাকে, যে উত্তরটাই হোক আমি সেটা পাওয়ার পরে, আমি তো নির্বাচনের আগে থেকে আসলে দলের হয়ে কাজ করছি। আচ্ছা। নির্বাচনকালীন ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি লিয়াজো কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচন পরবর্তী সময়ে পার্টির যে সমস্ত দায়িত্ব, এবং মার্চে তো নারী শক্তিতেও আসি। তো আমি তো আসলে 15 দিনের এটা একটা গ্যাপ ছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি আবার পার্টিতে সক্রিয় হয়ে গিয়েছেন। তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে নুসরাত হয়তো বামপন্থী, তাই ডানপন্থীদের সাথে জোট মেনে নিতে পারছে না। হয়তো আপনি কি আসলে বামপন্থী বা এই মতাদর্শ ধারণ করেন? আমার রাজনৈতিকভাবে প্রথম দলীয় পদ অধিকার পরিষদের সাথে, ছাত্র অধিকার পরিষদের সাথে। কিন্তু আদর্শের দিক থেকে আমার রাজনৈতিক শুরুর দিকটাতে আমি বামপন্থী আদর্শের
আমি পছন্দ করতাম, আমার রাজনৈতিক ওরিয়েন্টেশনের শুরুটা হয়েছিল। সেখান থেকে অধিকার পরিষদে পরিষদের পদে আসার মাধ্যমেই আমি বামপন্থা থেকে মধ্যপন্থী রাজনীতিতে আমি আসি। এটা অনেক আগের কথা, এগুলো 2019-এর কথা। তো সে তো অনেক দিন আগের কথা। আচ্ছা, বর্তমানে আপনি মধ্যপন্থাটাকে আমি ধারণ নিজেকে করছেন। রাজনৈতিকভাবে মধ্যপন্থী বলি। আর আমার কাছে বিশ্বাসের দিক থেকে সোশ্যাল ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেটিকের মাঝামাঝি একটা কিছু। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি হেনস্থার শিকার হয়েছিলেন। 2025 সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের গোপন ভিডিও ভাইরাল এই শিরোনামে কিছু একটা পাবলিশ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তো এই জিনিসগুলোকে আপনি তখন কিভাবে হ্যান্ডেল করতেন? আমি মানে এত বেশি এগুলো নিয়ে তো লীগের আমল থেকে হয়ে আসছে। খুব বেশি বদার্ড আমি এই ধরনের গোপন ভিডিও বা এই লিঙ্ক, এডিটেড ছবি, এডিটেড ভিডিও, এগুলো নিয়ে আমি খুব বেশি বদার্ড হয় না। তবে 24-এর পরে একটা জিনিস নিয়ে আমি একটু বদার্ড হয়েছিলাম, সেটা হচ্ছে মোজো জার্নালিজম নিয়ে আর কি। এরা এরা মানে ক্লিকবেট, নর্মাল হাঁটা চলা ওঠা বসা ভিডিও এরা হচ্ছে রগে ক্যাপশন দিয়ে পোস্ট করে, এবং সেই কমেন্ট বক্সে কোনো ধরনের কোনো মনিটাইজেশন থাকে না। আরও যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যে ওইখানে যতই বাজে, ধর একটা জায়গাতে একটা কমেন্ট XYZ, আমি তুই যে কেউ, সেখানে একটা লোক গিয়ে কমেন্ট করছে, ওই পেজ থেকে ওই কমেন্টের রিপ্লাইতে একটা কোনো লিঙ্ক দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ টাইপের একটা কমেন্ট করে দেওয়া হয়। বোঝাই যায় যে এগুলো অটো কমেন্ট আসতেছে। কিন্তু এখানে হওয়া আসলে কি উচিত ছিল যে ঠিক আছে, আমি একটা ভিডিও যেটাই ছেড়েছি, যেটাই করেছি না কেন, এখানটাতে আমি কমেন্টে আমি ওই নজরটা রাখবো যে আমার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে কেউ কোনো ধরনের মানহানিকর কাজ করছে কিনা। কিন্তু দেখা যায় যে এখানে একটা আলাদাই উস্কানি থাকে, কারণ এতে তাদের রিচ বাড়ে, ডলার আসে, টিআরপি বাড়ে। তো এই জিনিসটা খুব নতুন ছিল আমার কাছে, কারণ লীগের আমলে আমাদের তো কেউ কভার করতো না। ওই ছাত্রলীগের ছেলেপেলে রাজুর সামনে দাঁড়ায় যে গালিগালাজ স্লেজিং যা করতো সেটুকুই। আর আমাদের তখন গালিগালাজও করতো না, তখন থ্রেট করতো। তো গালিগালাজ বিশেষ করে এই মানে প্ল্যাটফর্ম খুলে, মানে ব্যাপারটা ইটস ফিল লাইক যে আমি ঘরের দরজা খুলে দিয়েছি, যে কেউ পারো এই মঞ্চে উঠে গালিগালাজ করে যাও টাইপের। এই জিনিসটা বেশ নতুন। তাদের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন নিয়েছেন আমি কখনো? 24-এ একটি অভিযোগ করেছিলাম সেপ্টেম্বরে, পরে 25-এর মার্চে একজন গ্রেফতার হয়। এই বছর সে কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়েছে বলে শুনেছি। এই ব্যাপারগুলোতে কি আপনি আপনার পার্টি থেকে কোনো সাপোর্ট পেতেন উইমেন হিসেবে? আমি না সেই অর্থে মামু কখনো পার্টি থেকে হেল্প সিক করিনি। বা হেল্প সিক ছাড়াও তাদের কি, আপনি কি মনে করেন তাদের উচিত ছিল এই সময়টাতে আপনার পাশে দাঁড়ানো? হ্যাঁ, উচিত ছিল। বাট কাউকে পাশে পাননি। ওয়েল, কম্পিটিটিভ ফিল্ড। এই ব্যাপারটা কেমন লাগে যখন নিজের বিরুদ্ধে, যখন আপনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না? এই ব্যাপারটা মানে এই সময়টা কেমন অনুভূতি হয়? দেখ, এটা না একটা পিকুলিয়ার ফিলিংস। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে আমি পার্সোনালি কখনো ওইটা এক্সপেক্ট করি না, কারণ এক্সপেক্ট করার মতো, দেখ বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হয় বর্তমানে সমাজ, দয়া মায়া, করুণা, মানবতা, এই জিনিসগুলো তো শব্দগুলো এখন এত বেশি অপরিচিত যে শুনতে খুব সিনেম্যাটিক লাগে, ঠিক না? কিন্তু এরকমটা তো হওয়া উচিত ছিল না। তো আমি জানি যে এখানে হেল্প সিক করা এটা তোমাকে দুর্বল হিসেবে দেখাবে, কিন্তু একই সাথে আমি এটাও বুঝতে পারি যে এটা অন্যায্য একটা বিষয়, কারণ যে কেউ যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারে, এবং আমি আমার জন্য সহযোগিতা চাইতে পারছি না, সেটা আমার ইনসিকিউরিটিস থেকে হোক, সেটা আমার ইমপ্রেশন মেনটেন করার জন্য হোক, কিংবা জাস্ট আমি কাউকে বদার করতে চাই না সেই জন্যই হোক, কারণ যেটাই হোক আমি হেল্প সিক করতে পারছি না, সেখানে আমার মতো আরও 4-5 জন হয়তো আছে যারাও হেল্প সিক করতে পারছে না, কিন্তু তাদের আসলে প্রয়োজন। তো এটা একই সাথে একটা ক্রুয়েলটির আভাস তো দেয়। তবে আমি ব্যক্তিগতভাবে এসব আশা রাখি না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখন তো জুলাই মাস, তো জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনি ডিবি অফিসে আটক ছিলেন। তখন কি আপনি নারী হিসেবে আলাদাভাবে কোনো হেনস্থা বা নির্যাতন বা কোনো মানসিক বা শারীরিক অত্যাচারের শিকার হয়েছিলেন? মানসিক শারীরিক যে ধরনের ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি যেহেতু ওটা একটা সলিটাইড সেল ছিল, আমি তো আসলে জানি না যে ওটাকে আমাকে নারী হিসেবে করা হয়েছে নাকি সবার সাথে একই ব্যবহার করা হয়।
আচ্ছা, ইট ওয়াজ প্রিটি পেনফুল, কিন্তু নারী হিসেবে আলাদা করে বেশি কিছু করা হয়েছে কিনা আমি সেটা জানি না। মেয়ে হিসেবে আপনি একমাত্র সমন্বয়ক যাকে ডিবিতে আটক করে রাখা হয়। তো অনেকেই বলে থাকে বা অনেকেই দাবি করে যে অন্য সমন্বয়করা যেমন আসিফ, নাহিদ, হাসনাত, তারা যেভাবে হচ্ছে উপরে উঠে গিয়েছে বা তাদেরকে যেভাবে মানুষজন ওয়েলকাম করে নিচ্ছে, নুসরাতকে সেভাবে ওয়েলকাম করছে না বা নুসরাতকে উপরে উঠতে দেয়া হয়নি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে নেন বা এই ব্যাপারটার সাথে আপনি একমত কিনা? দেখ, একটা বিষয় কি, সেটা হচ্ছে যে বাংলাদেশের, ওয়েল, এগুলা অন ক্যামেরা জিজ্ঞেস করা তোর উচিত না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় বাংলাদেশের মানুষ, এরা আসলে রাজনৈতিকভাবে খুবই ইনসিকিউরড। আমি প্যাট্রিয়ার্কির কথা এখানে বলবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ একেবারে আর্থসামাজিক প্রেক্ষাপট বাংলাদেশে যেটা, বিশেষ করে অর্থনৈতিক যে অবস্থা, প্রত্যেকটা মানুষেরই এরা আসলে খুব ইনসিকিউর একটা লাইফ লিড করে। তো এখান থেকে আসলে এটা খুব স্বাভাবিক যে যাকে তার কাছে মনে হয়েছে যে খুব অধরা টাইপের, তাদের নেতৃত্ব মেনে নেওয়াটা সহজ। যারা একটু বেশি ডাউন টু আর্থ, তাদেরকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন। আমার মনে হয়, হ্যাঁ, আমি এটা এই 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 বক্তব্যে, দেখ, হাসনাত ভাই নির্বাচিত এমপি, আমিও অনির্বাচিত। হাসনাত ভাই বৈষম্য বিরোধীর সভাপতি ছিল, আমি নির্বাহী সদস্য। হাসনাত ভাই বর্তমানে আমাদের পার্টির মুখ্য সংগঠক, আমি যুগ্ম আহ্বায়ক। তো ভাই দেখলে কিছু মনে করেন না। তো বিষয় হচ্ছে যে ওনার ভূমিকা কি আমার সাথে খুব বেশি ছিল কিনা। বিষয়টা হচ্ছে যে দেখ, যদি এমন হয় যে পুলিশের সামনে ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে, নারীদের মিছিলটা তো থাকতো মাঝামাঝি। আমি যদি চাইতামও যে ব্যারিকেড ভাঙা পর্যন্ত আমি অপেক্ষা করবো, ব্যারিকেড তো আমার জন্য অপেক্ষা করতো না, ঠিক না? আবার ধর গ্রেফতার হওয়ার যে বিষয়টা, এখানে তো আসলে আপনার বাসার ইচ্ছা গেট হয়ে, ভেঙে আপনাকে গ্রেফতার করা হয়েছে। এখন গ্রেফতার হওয়ার তো, এটা তো খুব ইচ্ছা করে কেউ আমরা গ্রেফতার হইনি। অ্যান্ড বিষয়টা হচ্ছে কারা খুব এগিয়ে গেছে, কারা খুব পিছিয়ে গেছে, এর পেছনে আসলে যদি মোটা দাগে এক শব্দ উত্তর চাস, তাহলে বলা যায় পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ, যে উত্তরটা তোর দর্শকরা পছন্দ করবে না। আর এছাড়া যদি রাজনৈতিক ভাষায় বলতে বলিস, তাহলে আমার কাছে মনে হয় যে কারোর সাথে যদি কম্পেয়ার না করি, আমি ব্যক্তিগতভাবে যেখানে আছি আই এম কোয়াইট হ্যাপি। ওকে, আপনাকে তো 15 জুলাই ছাত্রলীগ অনেক পিটিয়েছিল। আমি দেখেছিলাম যে 16 জুলাই আপনি হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তো মানে আপনাকে কি আলাদা করে তারা টার্গেট করে কোনো নৃশংসতা করেছিল কিনা? হ্যাঁ, 15ই জুলাই তো তোরাও তো ছিলি ভিসি থেকে, যখন আমাদের তো পুরোটা তাড়া করেই নিয়ে আসছে। শহীদ মিনারের দিকে সম্ভবত তোরা এগিয়ে গিয়েছিলি, আমি পিছিয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে ওই যে স্বাধীনতা চত্বরটা, ওইটা পার হওয়ার যে যাত্রী ছাউনি, ওটা পার হওয়ার পরে ওখানে ওখানে তখন আমি মোটামুটি একাই পড়ে গিয়েছিলাম। সামনে অবশ্য আমার পরে চিল্লিতে সামনে থেকে কয়েকজন এসে সেভ করে। তখন অনেক, 15ই জুলাই তখন ওই সময়টাতে অনেক মারছে আর কি। যখন ক্যাম্পাসে যখন ফিরি, তখন তো তোর মনে থাকার কথা যে আমার হাত পায়ে অনেক জায়গায় কাটা ছেঁড়া। কাটা ছেঁড়া ছিল এবং পরবর্তীতে 16 জুলাইয়ের দিন আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে আন্দোলন করেছিলেন এবং মনে আছে যে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। মানে নিজের অবস্থা এরকম যে হাঁটতে পারছে না, কিন্তু আমাদেরকে আপনি ছাড়বেন না। বাবারে, আমাদের অবস্থা হাঁটতে পারছিলাম না, সে তো শারীরিক যন্ত্রণা। তোরা তো একটু নতুন না আমাদের চাইতে, আমাদের তো এইসব অবস্থা দেখে একটু অভিজ্ঞতা ছিল তোদের চাইতে। তোরা যদি ভয় টয় পাস। এই জন্য আমাদের হাতটা ছাড়েননি আপনি। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বর্তমানে জুলাই নিয়ে অনেকে অনেক কথা বলছে। জান্নাতুল পিয়া, মেহের আফরোজ শাওন, তারা জুলাই নিয়ে অনেক কথা বলেছেন এবং জুলাই সিডিআই এরকম টাইপের কথাবার্তা তারা বলেছেন। তো এই বক্তব্যগুলো নিয়ে আপনার অভিমত কি আসলে একজন আমি নারী এত এবং জুলাই বিরক্ত যোদ্ধা হয়েছে, হিসেবে? বিশ্বাস কর, আমি এত বিরক্ত হয়েছে, আমি 3-4টা পোস্ট লিখে আবার একটা ব্যাকস্পেস দিয়ে দিয়েছি। জাস্ট আমি এইটা নিয়ে মানে পোস্ট করব, সেটা নিয়ে মানুষ কমেন্ট বক্সে এসে কথাবার্তা বলবে, মানে আমার কাছে এত গার্বেজ মনে হয়েছে যে আমি আনতেই চাই নাই আমার টাইম লাইনে এই বিষয়গুলো। মানে ধর, প্রথমত জান্নাতুল পিয়াকে নিয়ে একটা কথা বলি। উনি যে কথাটা বলে গেলেন, যে বলে গেল যে নারী হিসেবে যদি তারপর মব করেন না, তো মানে এটা এভাবে হইতেই পারে না। নারী হিসেবে কি জুলাইয়ের নারীদের উপরে কম অত্যাচার হয়েছে নাকি? যদি জুলাইয়ের নারীদেরকে কাউন্ট করতে নাও চাওয়া হয়, গত 17 বছর ধরে যেভাবে ধর শিল্পী আসিফ আকবর, ন্যান্সি, নৌশাবা,
এদের ওপর কি কম অত্যাচার হয়েছে নাকি? তারপরে জুলাইয়ের পরে এই যে বাঁধন কিংবা মোশাররফ করিম এদের সাথে যে বিএফটা করা হচ্ছে, করা হয়, তো তখন কোথায় ছিল এই কথাবার্তা? উনি, আমি যতটুকু জানি, সম্ভবত আইন পেশার সাথে যুক্ত। ওনার এসব কথা অবশ্য সুমনের সহযোগী ছিল, খুব বেশি কিছু আশা করা যায় না, কিন্তু যখন ফিমেল কার্ড এখানে প্লে করার চেষ্টা হয় তখন আসলে কথাটা ঠিক মানায় না। আর শাওন, আমি ওর ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আপনি যেরকম একজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, তেমনি আপনার বিরোধী দলে আরেকজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আছেন, নীলুফার চৌধুরী মনি। তিনি বলেছেন যে জুলাইটা আসলে মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল বা এরকম কিছু একটা বোঝাতে চেয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে কে গুলি করছে, কারা গুলি খাচ্ছে, এইসব কেউ জানতো না। মনি আবার সাথে আমি জুলাইয়ের পরে অনেকগুলো টকশোতে আমার বসার সৌভাগ্য হয়েছে, সংসদেও দেখা হয়। আমি ওনার কথাটা শুনে খুবই হতাশ। একে মানসুরা আপা একটা পোস্ট করেছে ওনাকে নিয়ে, দেখলাম সম্ভবত, বা ছাত্রদলের অনেককেই করতে দেখছি, ওনারাও কথা বলছে, দেখে ভালো লাগলো। আমার মনে হয় যে মনি আপারা ওই টাইমটাতে বিফোর জুলাই, বা মনি আপারা যখন বলছি তার মানে আমি কোট অ্যান্ড কোট যদি বলিস, বিএনপির যারা মনে করে যে জুলাই খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারা সকলেই, আমার ধারণা তারা জুলাইয়ের আগে ওয়েল প্রিভিলেজড লাইফ লিড করছে। এজন্যই তাদের কাছে জুলাই খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে। আপনি তো একজন সংসদ সদস্য, আপনি সংসদ সদস্য হিসেবে কি কি সুবিধা পান? বেতন, আর বেতনের বাইরে রাজনৈতিক, মানে রাজনৈতিক খরচ, টেলিফোন, লন্ড্রি, বাসা, ট্রান্সপোর্ট মিলে, সব মিলে ভাতাটাতে একসাথে আসে একটা বেতন। আলাদা কোনো নাগরিক সুবিধা পান? যেমন কোনো একটা অফিসে বা কোনো একটা জায়গায় গেলে অন্যদের আগে, কোনো একটা বিল দিতে গেলে অন্যদের আগে আপনাকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়? ব্যাংকে গিয়েছি, ব্যাংকের লাইনে দাঁড়িয়েছি। সংসদ সদস্যদের যে গাড়ি, মানে তাদের অবস্থানকৃত যে গাড়ি, সেই গাড়ি বিনা পাশে বেশ কিছু সরকারি দপ্তরে যেতে পারে। আচ্ছা। যদিও আমি এখনো যাইনি, আমি শুনেছি যে যেতে পারে। আর এর বাইরে যদি নিরাপত্তার আশঙ্কা থাকে তাহলে সম্ভবত আবেদনের প্রেক্ষিতে পুলিশ প্রোটোকল পাওয়া যায়, এটাও শুনেছি। এখনো পর্যন্ত নেননি? না, দেখিও নি কাউকে নিতে, কিন্তু আপনি শুনেছি তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে থাকতেন, আপনি যে সময়টাতে হলে অবস্থান করতেন তখন তো হলে ছাত্রলীগও ছিল, তো বিরোধী মতাদর্শের একজন হিসেবে আপনি হলে ছাত্রলীগের পাশাপাশি সহাবস্থান করছেন, আপনার উপরে কোনো অত্যাচার বা হুমকি ধামকি কি ছিল? শান্তা আর তন্নি ওরা যখন ছিল, ওরা তখন খুব থ্রেটের ওপরে রাখতো। আমরাও ফার্স্ট ইয়ারের, অবশ্য কোভিডের কারণে খুব বেশি দিন ওদের ওইটা সহ্য করতে হয় নাই। নীলা, উর্মি, এরা আমার মনে হয় না এরা রাজনৈতিকভাবে, মানে ছাত্রলীগের মধ্যে এরা খুব বেশি পাওয়ারফুল ছিল। হলে এদের চোটপাট যা ছিল সব জুনিয়র মেয়েদের ওপর, ততদিনে তো আমরাও একটু সিনিয়র হয়ে গিয়েছি। এর বাইরে না, হলে আমার সাথে তেমন কোনো হুমকি ধামকি? আমি আসলে হলকেন্দ্রিক রাজনীতিও করিনি তো কখনো, হলের মধ্যে ওই অর্থে আমার রাজনৈতিক কোনো কর্মসূচি কখনো ছিল না, এই জন্য হলে খুব বেশি কোনো ঝামেলার শিকার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে গেস্টরুম গণরুমের নির্যাতন ছিল, সেটা থেকে এখন বলতে পারি যে আমরা হলগুলো মুক্ত আছে, তো হলের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আপনার কি মনে হয় যে আবার কখনো এই গেস্টরুম গণরুমের রাজনীতি ফিরে আসবে বা আসতে যাচ্ছে? বলা টাফ। অন্তত এখন যেমন ক্যাম্পাসে ছাত্র সংসদ বিরোধী দলীয় দলের হাতে, আর সরকার দল ওখানে আছে আর কি। তো এখন তো একটা মানে খুব ইমব্যালেন্স একটা পরিস্থিতি, ওয়েল ব্যালেন্স একটা পরিস্থিতি, অ্যাকচুয়ালি নট ইমব্যালেন্স। তো এটা বলাটা মুশকিল যে এখন আসলে ক্যাম্পাসে তো পাওয়ার প্র্যাকটিসটা অন্যরকমভাবে হয়, ডাকসুর পর বা পরবর্তী ডাকসুতে কি হবে সেটা পরবর্তী ডাকসু দেখার পরে বোঝা যাবে। দেখ, সত্যি কথা বলতে আমার হান্স বলে যে আবার শুরু হবে। এরকম কোনো আভাস কি আপনি পেয়েছেন? দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তারা তো চেষ্টা করেই ছাত্র রাজনীতিটাকে দখলে রাখতে, বিশেষ করে সরকারে যারা থাকে তারা। সেখান থেকে, এবং বিএনপি সরকার, দে আর নো নিউ, তারা তো এর আগেও করছে। আমার মনে হয় যে এরকমটা শুরু হতে পারে, কিন্তু যেহেতু এখন তারেক সাহেব অনেক বছর পরে দেশে ফিরেছেন এবং হি অ্যাকচুয়ালি কেয়ারস অ্যাবাউট হিজ ইমপ্রেশন এ লট, তো হয়তো খুব বেশি তাড়াতাড়ি কিছু শুরু হবে না।
দেখা যাক, ওটা তো তোরা বলতে পারবি, এখন আছিস তুই, আমাকে বলতো শুরু হবে। আমি জানি না, আমি এখন বলতে চাচ্ছি না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি একজন দুর্দান্ত রাজনীতিবিদের পাশাপাশি আপনার রান্নার হাতও কিন্তু অনেক ভালো, তো এই রান্নার হাতে খড়িটা কিভাবে বা কার হাত ধরে? শামসুন নাহার হল। নিজে নিজে শিখেছেন? এত অখাদ্য আমি পরে রান্না করে আর কি, এই যে গ্যাসে তোদের কি যেন বিল্ডিংটার নামটা ভুলে গেছি, এক্সটেনশন। এক্সটেনশন বিল্ডিং, হ্যাঁ এক্সটেনশন বিল্ডিংয়ে গিয়ে রান্না করতাম। তার মানে হলের অখাদ্য হ্যাঁ হ্যাঁ, খাওয়ার হাত একদম, থেকে বাঁচতে আপনি রান্না একদম শিখেছেন? হলের অখাদ্য খাওয়ার হাত থেকে বাঁচতে রান্না শুরু। এবং আমি খুব বেশি দিন রান্না করছি এমন না, আমি 19 থেকে রান্না করি। র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি। র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করার আগে আপনাকে আমরা একটা টিকটাক খেলার জন্য বল দেব, দেখি আপনি কত দূর খেলতে পারেন, খেলায় আপনার দৌড় কত দূর। খুবই খারাপ, আমি ভয়াবহ বাজে অ্যাথলেট, আমি জীবনে কানামাছি আর লুকাচুরি ছাড়া কিছু খেলি নাই। আমি কি পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আস্তে 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 দিবেন, আস্তে আস্তে দিবেন। আচ্ছা, হাত দিয়ে যতদূর করি? পারেন করেন। হাত দিয়ে করি? না না, ওইটা দিয়ে। আমার দ্বারা এটা হবে না। আচ্ছা ঠিক আছে, বাদ বাদ, টিকটাক বাদ। Good. আচ্ছা, আমাদের এই রাউন্ডটা ছিল টিকটাক খেলার রাউন্ড, কিন্তু নুসরাত তাবাসসুম খেলাধুলায় খুবই কাঁচা। তিনি রাজনীতিবিদ হিসেবে ভালো হলেও খেলোয়াড় হিসেবে খুবই অপরিপক্ক, তাই তিনি হাত দিয়ে টিকটাক খেলছেন। আচ্ছা, আমরা র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি। আপনি যদি রাজনীতিবিদ না হতেন তাহলে কি করতেন? ব্যবসা। এনসিপির 3টে সমালোচনা। রক্ত গরম, মাথাও গরম, রাত জাগে সবাই খুব, অফিসে আসতে দেরি করে। জামাতের 3টি সমালোচনা। নারী এবং 71 প্রশ্ন সলভ করা উচিত। আমার মনে হয় তারা বর্তমান বাংলাদেশের রাজনীতিকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিচ্ছে, তাদের আর একটু সতর্ক হওয়া দরকার। তাদের ছাত্র সংগঠনকে সামলানো উচিত, অনেক জায়গায় বাড়াবাড়ি করে ফেলা। বিএনপির 3টি সমালোচনা। সেম অ্যাজ জামাত। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে, পরিস্থিতিকে তারা খুব বেশি টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছে। একটু পাওয়ার ব্যালেন্স আনা প্রয়োজন, কিছু কিছু জায়গায় পাওয়ার ইমব্যালেন্স বড্ড বেশি চোখে লাগে, বড্ড বেশি দেখা যায়। প্রধানমন্ত্রী একাধিক বলে শোনা যায়, শ্যাডো। আরেকটি হচ্ছে, আমার মনে হয় তাদের ছাত্র দলের নেতৃত্বে রাকিব ভাই খুবই ভালো, কিন্তু শুধু ছাত্র দল না, ছাত্র দল, যুব দল, এগুলোতে ধীরে ধীরে তুলনামূলক তরুণ নেতৃত্ব নিয়ে আসা উচিত। নিজ দলের প্রিয় সহযোদ্ধা। বলা যাবে না। ও আশরাফা। বিরোধী দলের প্রিয় রাজনীতিবিদ। আচ্ছা থাক, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, এটা বাদ দিয়ে। হ্যাঁ, বিরোধী দলের প্রিয় রাজনীতিবিদ। বিরোধী দল মানে বিএনপির নাকি বিরোধী দল জোটের মধ্যে? বিএনপির। বিএনপির প্রিয় রাজনীতিবিদ মুশকিল, র্যাপিড ফায়ারের জন্য প্রশ্নটা খুব মুশকিল, বাট আই লাইক মানসুর আপাই লট। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচ দেখে অবস্থা কি হয়েছিল? ভাই আর বলিস না, ব্লাড প্রেশার খুবই হাই হয়ে গেছিলো এবং ভয়াবহ অবস্থা। কি খেলাটা খেললো! আই অনেস্টলি স্পিকিং টু ইউ মোমো, কেপ ভার্দে আর্নড ফুল রেসপেক্ট, এবং সত্যি পরবর্তী বিশ্বকাপে কেপ ভার্দেকে অনেক দূর যাইতে দেখতে চাই। আর্জেন্টিনা যদি জিতে যায় এই বিশ্বকাপে তাহলে আপনি কি করবেন? প্রবাবলি সামনেবার থেকে আর বিশ্বকাপ দেখবো না। মানে জিতে গেলে আর বিশ্বকাপ দেখবেন না? মেসি তো আর খেলবে না পরের বার। আচ্ছা, তো ওই প্রেশারটা নেওয়া যাবে না আর। ঠিক আছে, এইবার জাতির সবচেয়ে উত্থাপিত একটা প্রশ্ন, বা জাতি যে প্রশ্ন শোনার জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে নুসরাত তাবাসসুম বিয়ে কবে করছেন? কে বলছে রে জাতীয় প্রশ্ন শোনার জন্য খুব আমি জাতির মধ্যে, আমি জাতির মধ্যে একজন লোক। তুই জাতির এতটুকু একটা অংশ, আমাকে এইভাবে নেগলেক্ট করতেছেন একজন সংসদ সদস্য হয়ে? এতটুকু একটা অংশ কই? এই নিয়ে, এইটা দিয়ে কেন কারোর কথা না? বিয়ে টিয়ের এখন করাকরি বিয়ে নাই। আপনি কি বিয়ে করবেন না? সম্ভবত না। নুসরাত তাবাসসুমকে যদি কেউ বিয়ে করতে যায় তাহলে তার কি কি যোগ্যতা থাকতে হবে? মাত্রই কি বললাম যে সম্ভবত করব না। সম্ভব, যদি কেউ চায় তার কি কি যোগ্যতা থাকতে হবে? প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিতের সংজ্ঞা কি? দেখ, একটা কথা যদি এখন এখানে বলি, খুব অফেন্সিভ শোনাতে পারে কারো কারো কাছে, কিন্তু আমার না বয়ে যাওয়া মানুষ ভালো লাগে না রে, নারী পুরুষ কারোর মধ্যেই। মানে জীবন নিয়ে স্বপ্ন নেই, লক্ষ্য নেই, সামাজিকতার ধার ধারে না, আমি পছন্দ করি না এরকম মানুষ। মানে জীবনসঙ্গী হিসেবে তো নয়, পার্শ্বসঙ্গী হিসেবেও পছন্দ করি না। ঠিক আছে, আমরা দুটো কবিতার লাইন বলবো আমি এখন, আপনার বলতে হবে এই কবিতাটা কে লিখেছেন। মুক্ত করো চিন্তাদার, মুক্ত করো শেকল, গগন জুড়ে উঠুক প্রলয়, ভাঙুক সকল দুয়ার। কবিতাটা কার লেখা?
এত বাজে ছন্দের আমি ছাড়া আর কি হবে। আপনি একটা সময় কবিতা লিখতেন, লিমেরিক টাইপের আর কি, ছোট ছোট। এখন কবিতা লেখেন না কেন? সময় কই বাবা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ২০২৩ সালে চরমোনাই পীরের ওপর হওয়া একটা হামলার ব্যাপারে আপনি ফেসবুকে একটু মকারি করেছিলেন। আমরা যতদূর জানি যে আপনি সবার ব্যাপারেই প্রতিবাদ করেন। ইভেন আপনি যারা হিজাব পরিহিত নারীরা যদি কোনো কটাক্ষের শিকার হয় সেটা নিয়েও আপনি প্রতিবাদ করেছেন। তো আপনি মোটামুটি সব ক্ষেত্রেই প্রতিবাদ করেন, বাট এই ক্ষেত্রে কেন আপনি মকারি না না, করেছেন? এটা হামলা নিয়ে মকারি ছিল না আমার যতটুকু মনে পড়ে। আমার এটা ছিল হচ্ছে ধর, এটা ২৪-এর আগের ঘটনার কথা বলছিস না? ২০২৩ সালে। তো তখন যেটা, এটা সম্ভবত নিউজটা এরকম ছিল যে চরমোনাইয়ের পীরের উপরে হামলায় জামাতে ইসলাম কোন একটা স্টেটমেন্ট দিয়েছিল। তো এই মকারিটা বেসিক্যালি এই আমার কাছে যেটা দেখি যে বাংলাদেশে রিলিজিয়াস যে দলগুলো রয়েছে, এখন আমি একটা রিলিজিয়াস জোটের মধ্যে আছি, কথাটা আমি জানি না কতটা রাজনৈতিকভাবে কারেক্ট শোনাবে, বাট ইনস্টিংক্ট থেকে যদি বলি, এদের মধ্যেও একতার বেশ অভাব, বৃহত্তর ঐক্য দেখা যায় না এখানটাতে। তো সেখানে আর কি হামলার পরে এটা খুব, তখন মনে হয়েছিল যে এটা একটু লোক দেখানো। আচ্ছা, আমরা আপনার সম্পর্কে যা জানি সেটা হচ্ছে আপনি মঙ্গল প্রদীপ চালান, আপনি ৩০ দিন রোজা রাখেন, আপনি তারাবি পড়েন, আবার মন্দির ভাঙার বিরুদ্ধেও দাঁড়ান, একই সাথে আপনি যারা হিজাব পরে তাদের পক্ষেও দাঁড়ান। তো এই ইউনিটি ইন ডাইভার্সিটিটা আপনি কিভাবে রক্ষা করেন? হ্যাঁ, ইটস প্রিটি সিম্পল। এটা জাস্ট নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখা এবং রাজনৈতিকভাবে যতটা চেষ্টা পারা যায় ততটা কারেক্ট থাকার চেষ্টা। এটা এমন কোনো বিষয় না। মঙ্গল প্রদীপ জ্বালানো এটার কি, এটা ধর আমাদের হলে যে লাইটিং করতো না, হল সাজাতো, আমার এমনিতে অনেক মাটির জিনিসপাতি আছে, আমার খুব ভালো লাগে মাটির জিনিসপত্র। তো সেখানে একটা দুইটা প্রদীপ জ্বালানো, একটা সুন্দর কর্নার সাজানো, কিংবা স্রেফ মনে মনে যে কোনোভাবে যে কারোর মঙ্গল চাওয়া, এটা তো একটা অন্য পার্ট জীবনের। এর সাথে ইবাদত, ফরজ ইবাদতের তো কোনো সংঘর্ষ নাই। কিংবা ধর মন্দির ভাঙা বা মন্দির ভাঙার প্রতিবাদ করা, হিজাব পরা নারীরা যখন কটাক্ষের শিকার হয় সেটার প্রতিবাদ করা। তোরা এসে পেয়েছিলি কিনা জানি না, ভারতের মুস্কান ইস্যুতে আমরা ক্যাম্পাসে প্রোগ্রাম করেছিলাম। না, আমি আসার আগে ২০২২ সালে সম্ভবত এটা আপনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ২০২২-এ প্রোগ্রাম ছিল। তো আমার কাছে কখনোই মনে হয়নি যে এগুলো ব্যক্তিগত জীবনের কোনো বিশ্বাস বা আচার পালনের সাথে এগুলো সাংঘর্ষিক। আমি আমার ব্যক্তিগত জীবনকে খুব ব্যক্তিগত রাখার চেষ্টা করি এবং ওয়েল, আজকালকার অনেক রাজনীতিবিদ, অনেক সেলিব্রিটি, কিন্তু আমার ব্যক্তিগত জীবন টিআরপির পণ্য না। অংশ হিসেবে না। আর আপনি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। ২০২১ সালে আপনি একটা পোস্ট করেছিলেন, সেখানে লিখেছিলেন যে ছাত্রদল শিবিরের হাতে ভার দিয়ে টিকে থাকতে চাইছে। তো এইটা আপনি কেন বলেছিলেন তখন? ঠিক মনে নেই যে এরকম কিছু লিখেছিলাম কিনা, তবে ২০২১ যদি হয়ে থাকে, ও তখন আমি ছাত্র অধিকার পরিষদের, এবং সম্ভবত ছাত্র অধিকার পরিষদকে কটাক্ষ করে ছাত্র দলের কোনো স্টেটমেন্ট ছিল। এখন বিষয়টা হচ্ছে ছাত্রদল, ছাত্র শিবির, তৎকালীন ছাত্র অধিকার পরিষদ, আমি রাজনৈতিক জার্নির কোনো ধরনের কম্প্যারিজনে যাব না, কিন্তু এটাই সত্যি যে তখনকার বাস্তবতা এমন ছিল যে ক্যাম্পাসে শিবির ঘোষণা দিলে, মানে শিবির করতো কেউ জানলে তাকে মেরে ফেলা হতো বা ভয়াবহ মারধর করা হতো, এবং ছাত্রদল ক্যাম্পাসের সীমানা পার হতে পারতো না। আমরাই তখন খুবই অল্প কয়েকজন ছিলাম যারা ক্যাম্পাসে তখন রাজনৈতিক কণ্ঠ বজায় রেখেছিলাম। তখন যখন বলছি, তখন তার মধ্যে ছিল বর্তমান সংসদ সদস্য, আমাদের সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন, ছিল আকরাম হোসেন, ছিল সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ভাই বা মাহফুজ ভাইরাও তখন ছিল, খুব বেশি দলীয় কাজে না থাকলেও তারাও ছিলেন। আমি ছিলাম, বৈষম্য বিরোধী সাবেক সভাপতি রিফাত রশিদ ছিল, আব্দুল কাদের ছিল, আমরাই তখন ক্যাম্পাসে আর কি, আশরাফার নাম নিলাম, আশরাফা তখন ছিল। তো ক্যাম্পাসে আমরা এই গুটি কয়েকই ছিলাম। সেখানে আসলে মানে তখন ছাত্রদলের যে পরিস্থিতি, তাতে তাদের আসলেই ক্যাম্পাসে ঢুকতে খোঁজ নিয়ে ঢোকা লাগতো,
এরকম ঘটনা অনেকবার ঘটছে যে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীদেরকে ফুল দিতে আসার কারণে ছাত্রদল হামলার শিকার হয়েছে, হয়েছে না? তো এটা তখনকার একটা মন্তব্য আর কি। আচ্ছা, তখন যখন আপনারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেন তখন সেই সময়কার আপনি যে কথাটা বললেন যে শিবির পরিচয়ে যদি কাউকে পাওয়া যেত তাহলে তাকে তার উপর হামলা করা হতো বা তাকে হত্যা চেষ্টা করা হতো। তো এই ঘটনার জের ধরে একটু বলতে চাই, এর পরিপ্রেক্ষিতে শিবির যে গুপ্ত থাকতো তখন বা গুপ্ত রাজনীতি করতো, এইটাকে কি আপনি কিভাবে দেখেন? না, এটা এটা মানে প্রথমত তো আমার ছাত্র রাজনীতি নিয়ে কমেন্ট করাই উচিত না এই মুহূর্তে। তবে বিষয়টা যেটা সেটা হচ্ছে তাদের ভাষ্য এটা স্ট্র্যাটেজিক। কিন্তু এইখানে উদাহরণ দিতে পারি যে ছাত্রদলও তো আসলে কাছাকাছি হামলার শিকার হয়েছে ওই সময়, আমরাও হয়েছি। প্রয়োজন ছিল না আর কি। বিশেষত আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি যে ছাত্রলীগের পোস্ট পদবিতে থাকাটা। আমার এটা ব্যক্তিগতভাবে ছোট অপছন্দ। কাজ মনে হয়েছে। আচ্ছা, আপনার নামে অনেকে অভিযোগ করে থাকে যে আপনি আপনার দলের অন্য নারীদেরকে এম্পাওয়ার করেন না, আপনি একটু নার্সিসিস্ট টাইপের, এটা কি সত্য? বেটার আস্ক দেম, অন্য নারীরা বলতে পারবে এম্পাওয়ার করে কি করি না। আচ্ছা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের যে বেতন আছে সেটা কিছুদিন আগে দেয়া বন্ধ হয়ে গেছে এই জাতীয় নির্বাচনের পর, বিএনপি সরকার যখন আসলো তখন। তো এইটা নিয়ে আপনার কি কোনো আশঙ্কা আছে যে জুলাই যোদ্ধাদের? আশঙ্কা আছে। ইনফ্যাক্ট শুধু জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই অবস্থা, এটা বন্ধ হয়ে যাচ্ছে। জাদুঘর এখনো খুলে দেওয়া হলো না। এবং সত্যি কথা বলতে বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রম বারবারই এই প্রশ্নটা সামনে নিয়ে আসছে যে তারা আসলে জুলাইকে ধারণ করে না। আমার মনে হয় সরকারের উচিত, তারা যদি চায় যে তাদের উপর থেকে এই অভিযোগটা সরে যাক, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আপনার কি কখনো মনে হয় দেশে আবার আরেকটা জুলাই নেমে আসবে খুব শীঘ্রই? 90-এর আন্দোলনের পর জুলাই 24, এর মাঝে কিন্তু দেশে আন্দোলন হয়নি এমন না। দেশে আন্দোলন রাজনৈতিক সরকার যখন থাকে সেই সরকারের বিভিন্ন কার্যের প্রেক্ষিতে বিভিন্ন অনাচার অবিচার, রাজনৈতিক সচেতনতা, বৈশ্বিক রাজনৈতিক পালাবদল সব কিছু মিলে আন্দোলন আন্দোলনের চেষ্টা, বিক্ষোভের চেষ্টা। আগে তো তোরা অনেক ছোট ছিলি, আমি জানি না তোদের মনে আছে কিনা, আমরা যখন 2013-তে জেএসসি পরীক্ষা দিই ক্লাস 8-এর, তো তখন আর পরীক্ষার সময় দ্বিগুণ হয়ে গিয়েছিল। কারণ অনেকগুলো পরীক্ষা শুক্রবারে দিতে হ্যাঁ, হয়েছিল আমরা তখন সমাপনী পরীক্ষা দিচ্ছিলাম। হ্যাঁ, প্রাথমিক হরতাল অবরোধের কারণে এক সপ্তাহ ডিলে করে করে পরীক্ষা হতো। পরীক্ষা হচ্ছিল, রাইট? তো বিষয়টা হচ্ছে যে সব সময় যে জনসাধারণ করে এমনটা নয়, রাজনৈতিক দলগুলোও করে। তো কিন্তু জুলাই গণ অভ্যুত্থান এগুলো আসলে শীঘ্র হওয়ার জিনিস না, বা খুব বিলম্বিত শতাব্দীতে একবার ব্যাপারটা এমনও না। এগুলো সময়ের প্রয়োজনে হয়। তুই জহির রায়হানের সময়ের প্রয়োজনে পড়েছিস না? এখনো পড়া হয়নি। পড়ে নিবি। বিষয়টা হচ্ছে অনেকে অনেক টকশোতে এই প্রশ্নটা শুনি যে জুলাইয়ে মানুষ কেন নেমেছিল, যা চেয়েছিল তা পেয়েছে কিনা, যা জুলাইয়ের উদ্দেশ্য যা ছিল তা পূরণ হয়েছে কিনা। কিন্তু অনেক সময় তারা এই জিনিসটা ভুলে যায় যে জুলাইতে বহু মানুষ নেমেছিল শুধুমাত্র এই কারণে যে তারা আর বসে থাকতে পারছিল না। তাই এগুলো সময়ের প্রয়োজনে তৈরি হয়। তো সেখান থেকে তো আসলে জুলাই আরেকটা হবে কিনা বলাটা মুশকিল। আশা করি ওরকম প্রয়োজন না হোক। কারণ আমাকে যদি সত্যি কথা তুই বলিস যে জুলাইয়ের পর আমি সব থেকে বেশি করে কি চাই, আমি সব থেকে বেশি করে চাই যে যতটা রাজনৈতিক ট্রমা আমাদেরকে জুলাই নামাতে পুশ করছিল, এতটা রাজনৈতিক ট্রমা আর কোনো জেনারেশনকে না পেতে হোক। এনসিপিকে অনেকে জুলাই গাদ্দার হিসেবে বলে থাকে, তো আপনার কি মনে হয় এনসিপি কি আসলে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে? দেখ, এনসিপিকে জুলাই গাদ্দার শব্দটা যখন বলছে তখন তার এটার পেছনের লাইনটা তো এরকম থাকে না যে তাহলে এনসিপি একমাত্র জুলাইয়ের দাবিদার। যদি এই বক্তব্যটা নিয়ে আসি তখন যারা জুলাই গাদ্দার বলে তারা কি আমার এই বক্তব্যটা মেনে নেবে? খুব কঠিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 15 নভেম্বর 2021 সালে আপনি ফেসবুকে একটা আত্মহত্যার চিরকুট লিখেছিলেন বা একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে লিখেছিলেন যে মানে আপনি অনেক সুইসাইডাল হয়ে গেছেন, আপনার আব্বুকে 136টা মেসেজ 15 দিয়েছেন। নভেম্বরের স্মৃতিচারণ ছিল। আচ্ছা ঘটনাটা 2021-এর শুরুতে, কোভিড পিরিয়ডে। আচ্ছা। আমি আর্লি 20s আমার মনে হয় যে বর্তমান জেনারেশনের অনেকেই
একটা ক্রনিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। আর তখন আমার বেশ কিছু ব্যক্তিগত জীবনের টানাপোড়েন চলছিল। কিন্তু আমরা আপনাকে আয়রন লেডি হিসেবে জানি, তো না না, আয়রন আয়রন লেডি লেডি হিসেবে শুধু জানি, মানে এক তো এটা মানে এভাবে দেখার দরকার নেই। প্লাস আমি একটা কথা তোকে বলি মামা, তুই সামনের জীবনে ওইটা মনে রাখিস, সেটা হচ্ছে যে কাউকে আয়রন পার্সোনালিটি ভাবার প্রয়োজন নেই। প্রত্যেকটা মানুষ রক্ত মাংসে তৈরি এবং প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আছে। আমরা যদি এটুকু মনে রাখি, আমরা তাহলে আর ওই বৃদ্ধ পিতামাতাকে হাসপাতালে রেখে সন্তানের কর্মক্ষেত্রে আসাটাকে সেলিব্রেট করব না, কিংবা 3 মাসের বাচ্চা কোলে নিয়ে পার্লামেন্টে আসাটাকে সেলিব্রেট করতে পারবো। মানুষকে যখন তুই মানুষ হিসেবে না দেখে আয়রন পার্সোনালিটি হিসেবে দেখবি, তখন তো তার প্রতি তোর আর দয়া মায়া জাগবে না, করুণা জাগবে না। প্রত্যেকটা মানুষ করুণা ডিজার্ভ করে। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, আপনি নিজেকে আর 5 বছর পরে কিভাবে দেখতে চান এবং আপনি কখন মনে করবেন রাজনৈতিক ক্যারিয়ারে আপনি সফল? 5 বছর পর তো নির্বাচনের সময়, তো ভালোভাবে নির্বাচনটা করতে চাই। আর নিজেকে সফল কখন মনে করব, আই ডোন্ট থিঙ্ক যেটা সফলতার কোনো মাপকাঠি নেই আপনার আই কাছে? ডোন্ট থিঙ্ক যেটা সম্ভব। এখন কি আপনি মনে করেন যে রাজনৈতিক জীবনে আপনি সফল হয়েছেন? একেবারেই না। আপনার রাজনৈতিক জীবনে তো একটা বড় মাইলফলক আছে, আপনারা হাসিনাকে তাড়িয়েছেন। ওটা অনেক বড় একটা পার্ট, কিন্তু তবে হ্যাঁ মামা, আমি তোকে একটা কথা বলি, সত্যি সত্যি যদি দেখতাম যে হাসিনা বিদায়ের সাথে সাথে আসলেই ওর হাত দিয়ে ছোঁয়া সকল অভিশপ্ত জায়গা বের হয়েছে দেশ থেকে, এবং সত্যি সত্যি দেশের মানুষ সিম্প্যাথেটিক হয়েছে, দেশের মানুষের প্রতি, সহনাগরিকদের প্রতি মানুষের সহানুভূতি আছে, তাহলে হয়তো আমি মনে করতাম যে সফল। আচ্ছা, আপনাকে যদি কখনো তোকে একটা কথা বলি, তোর মনে আছে আন্দোলনের মধ্যে আমরা যখন শাহবাগে মাহিন গান গাইতো, আরও অনেকেই গান গাইতো, তো তখন যখন ধর নোঙ্গর তোলো তোলো কিংবা তীরহারাই ঢেউয়ের সাগর কিংবা চল চল চলের পরে যখন মুক্তির মন্দিরে গানটা আসতো, আচব খাই সবার চোখে পানি চলে আসতো। এক্স্যাক্টলি। তো এই যে একটা বিষয়, এটার জন্য একটা সফট হার্ট প্রয়োজন। সবাই মানে দেশের সবাই এত রুথলেস মানে হয়ে গেছে, ধর এটা না হলে, আমি না সত্যি ভেবেছিলাম যে আন্দোলনের মধ্যে চারিদিকে এত মায়া, তো সবাই যেভাবে আগলায় রাখতো, চিনি না জানি না কোনো দিন দেখিনি কোন দূর দূরান্তের মানুষ তার জন্য মন কাঁদতো, তো আমি ভেবেছিলাম ওটা মনে হয় বজায় থাকবে। আসলে সেটা হয়নি। আপনাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং আপনাকে ছোট্ট একটা উইশ করতে বলা হয় যে ওটা হবে আপনার জীবনের সর্বশেষ ইচ্ছা, তাহলে সেটা কি হবে? কেন ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে? ধরেন যে হাসিনা ফিরে আসলো, আপনাকে ফাঁসি দিল। তাহলে তো বলবো যে হাসিনার সাথে একসাথে ফাঁসি যেতে চাই। বাট অনেস্টলি আমাকে যদি গান পয়েন্টে রেখে কোনো লাস্ট উইশ করতে বলা হয়, তাহলে আমি এটা আশা করব যে আমার মানে বন্দুক সরাই নেওয়া হোক। আচ্ছা, কারণ আমি মনে করি মানুষ যতদিন বাঁচে ততদিন তার কিছু করার মানে সম্ভাবনা আছে। মরে গিয়ে হিরো হওয়ার ইচ্ছা আমার নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে আপনার মূল্যবান সময়ের কিছুটা অংশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির সাথে। নুসরাত তাবাসসুম জ্যোতির যেই ধারণা বা জীবন নিয়ে তার যেই দর্শন বা তার যেই আকাঙ্ক্ষা আমরা দেখেছি, আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের প্রতিটি মানুষ ওরকম সহৃদয়বান হয়ে উঠুক। জুলাই গণ অভ্যুত্থানে যেমনি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল, আমরা আশা করব যে সকলেই আবারও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সেভাবে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করে যাক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।